বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম তার যাত্রা শুরু করলো এবং এর মাধ্যমে আমরা আমাদের এই যে সৌন্দর্য প্রতিযোগিতায় যে মেয়েগুলো আসে, অসংখ্য হাজার হাজার মেয়েরা অ্যাপ্লাই করে, তাদের মধ্যে থেকে আমরা একটা অডিশন করি। গত বছরও সেম ভাবে করেছিলাম যে তাদেরকে আমরা বলি বর্জ্য পদার্থ, বাসার ওয়েস্ট ম্যাটেরিয়াল, ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর নতুন কিছু প্রেজেন্টেবল কিছু বানিয়ে নিয়ে আসো, সেই গল্পটা মানুষকে শোনাও, যাতে সমাজ অনুপ্রাণিত হয় যে আমাদের পরিবেশের জন্য, আমাদের ক্লাইমেটের জন্য আমাদেরকে রিসাইকেল করা, রিইউজ করা শিখতে হবে এবং এই রিইউজ করার সিস্টেমটাকে ট্রেন্ডি বানাতে হবে। এখন অনেক কিছু ট্রেন্ডে, আমরা ক্যামেরার সামনে এসে বলি আমার শাড়ি কয় লাখ টাকার, আমাদের মেয়েরা মিস বাংলাদেশের ক্যামেরার সামনে এসে বলবে সে কেমন করে ফেলে দেওয়া একটা কাপড় দিয়ে নতুন একটা সুন্দর কাপড় বানিয়ে ফেলেছে, কেমন করে সে বাসার ফেলে দেওয়া একটা ফুলদানি দিয়ে নতুন একটা সুন্দর ডেকোরেশন পিস বানিয়েছে। এবং যখন এই খবরগুলো ভাইরাল হবে, যখন মিডিয়ার অ্যাটেনশন থাকবে কে কত ভালো কাজ করছে, কে কত গ্রেটার ইম্প্যাক্ট ফেলছে সমাজের জন্য, তখন কিন্তু আসলে বাংলাদেশকে নিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আশা করতে পারি। এটাই আমার মূল কার্যক্রম। আমি চাই সারা পৃথিবী বাংলাদেশকে তার সাহসিকতার জন্য চিনুক, তাদের নারীদের শক্ত শক্তিশালী আওয়াজের জন্য চিনুক। আমাদের দেশ সম্পর্কে বাইরের দেশে অনেক অনেক ভুল ধারণা আছে এবং তার জন্য কিছুটা রেসপন্সিবল আমরাও। আমরা যখন বহির্বিশ্বে আমাদের বার্তা দিই, আমরা সবসময় কথা বলি আমাদের পভার্টি, আমাদের ফ্লাড, এমনকি আমাদের শ্রমিকরাও অনেকটা বলবো যে অবহেলিত যারা দেশের বাইরে আছেন। আমি চাই আমার দেশের মানুষকে শ্রমিক হিসেবে না, আমার দেশের মানুষকে মানুষ বন্ধু হিসেবে সম্মান করুক। আমার দেশে যখন একজন ফরেনার আসে, আমরা তাকে কিন্তু নিচু করে দেখি না, আমরা ভাবি যে আরে বাপরে আমেরিকা থেকে এসছেন। আমি চাই আমার বাংলাদেশি মানুষ যখন দেশের বাইরে পা রাখবে, মানুষের যেন মনে হয় এই বাংলাদেশির সাথে আমার একটা ছবি তুলতে হবে, এই বাংলাদেশি পার্সনটা অনেক ইন্টারেস্টিং, ওদের দেশের অনেক সুন্দর কালচার, ওদের স্পিরিট অনেক হাই। বাংলাদেশ সেই দেশ যারা ক্লাইমেট চেঞ্জে অনেক ভালো ভূমিকা রেখেছে। আমি বলবো যে বাংলাদেশকে আমি বলতে পারি যে ফ্রন্ট রানার ক্লাইমেট জাস্টিস এস্টাবলিশ করার ক্ষেত্রে। এই জিনিসগুলো আমি সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের নারীদের নিরাপত্তা নিয়ে যদি বলি, সমগ্র বিশ্বেই কিন্তু নারীরা কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগে। সেটা হয়তো উন্নত দেশে তাদের ভালো ল অ্যান্ড অর্ডার সিস্টেমের জন্য কন্ট্রোল হয়। সো আমি যখন নারী নিরাপত্তা নিয়ে কথা বলবো, আমি বলবো যে আমার ল অ্যান্ড অর্ডারকে সবার আগে অনেক স্ট্রং হতে হবে, অনেক এথিক্যাল হতে হবে। যখন সেটা হবে তখন কিন্তু শুধুমাত্র নারী না, আমার দেশের পুরুষরাও নিরাপদ থাকবে। কারণ আমি এমন অনেক অনেক স্টোরিজ জানি, এখানে আপনারা হয়তো ভালো বলতে পারবেন যে একজন পুরুষও কিন্তু যখন সে দুর্বল থাকে, শিশু থাকে, ছোটবেলায় সে কিন্তু অনেক রকম সিচুয়েশনের শিকার হয়, একজন পুরুষও হয়। এবং তারা হয়তো পুরুষ হিসেবে, যেহেতু এটা ওদের লাইফকে, নারীকে যেরকম বারবার রিমাইন্ডার দেওয়া হয় বা বলা হয় যে তোমার জীবন শেষ হয়ে গেছে, পুরুষকে হয়তো সেভাবে বলা হয় না, তাই একটা সময় তার মেমোরি থেকে চলে যায়। কিন্তু এটার যে একটা পার্মানেন্ট ক্ষত, ধরেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা পার্মানেন্ট ক্ষত, এটা কিন্তু পুরুষও সারা জীবন বয়ে বেড়ায়। সো আমি আসলে নিরাপত্তার প্রশ্নে আমি বলবো নারী পুরুষ দুইজনকেই আসল নিরাপত্তা দিতে পারে সামগ্রিকভাবে সচেতনতা এবং শক্ত ল অ্যান্ড অর্ডার। একজন মানুষ হিসেবে আমি যদি বলি, আমাকে আমার জীবনের সামনে এগিয়ে যেতে হবে এবং জীবন কারোর জন্য থেমে থাকে না। হ্যাঁ, আমি যদি বারবার এই আমার ক্ষত স্থান নিয়ে মানুষের কাছে বারবার কথা বলি, তাহলে কিন্তু ওই একই জায়গায় পোক করে করে আমার ক্ষতটা জীবন্ত রাখা হবে। আই হ্যাভ টু হিল, I have to let it go, and I would also request you people to please focus on my work, focus on what we have started. আমি যে সিচুয়েশনটা ফেস করেছি, আমি যদি সত্যি কথা বলি, আমি একবারের জন্য নিজেকে আমি নারী এমনভাবে চিন্তা করিনি। আমার কাছে মনে হয়েছে আমাকে এই সিচুয়েশনে লড়তে হবে এবং কোনোভাবেই যেন আমাকে হারিয়ে দেওয়া আমার অপর পক্ষে যেন সহজ না হয়, এটাই আমার কাছে মনে হচ্ছে। আমি যদি অন্য নারীও হতাম, অন্য পুরুষও হতাম, আমি একইভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতাম। এবং আমার কাছে আসলে নারী না, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশি হিসেবে আমি কোনো অবস্থানেই কাউকে দেব না এটা প্রমাণ করতে যে বাংলাদেশিরা দুর্বল। কেয়ারফুল, সামাজিক সচেতনতা এবং শক্ত ল অ্যান্ড অর্ডার নারীকে নিরাপদ রাখতে পারে। সামাজিক সচেতনতা বলতে আমি ভাবি, দেখুন আমাদের নারীর যখন কোনো একটা বিপদ হয়, আমার কাছে মনে হয় যে সেখানে একজন মানুষ তাকে বিপদে ফেলছে। যেমন সে হতে পারে পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছে বা রাস্তায় বেরিয়ে হয়েছে বা কোনো কাজে, কিন্তু সেখানে তো 10 জন ভালো পুরুষ থাকে, তাই না? তারা যদি তাকে সেভ করে, তারা যদি তার সাথে যে পুরুষ কর্মীটা খারাপ তাকে দমিয়ে দেয়, তাহলে তো আসলে নারীর নিরাপত্তার কোনো সমস্যা হয় না। তাই আমার মনে হয় যে সমাজ হিসেবে আমাদের যারা নারী পুরুষ রয়েছেন, সবার উচিত সামনে এগিয়ে আসা। যখন আপনারা কোনো খারাপ কাজ হতে দেখবেন, রুখে দাঁড়ান। শুধু নারীর বেলায় না, পুরুষের বেলায়ও যখন দেখবেন দুর্বলের উপর অত্যাচার হচ্ছে, আওয়াজ তুলুন। এই সচেতনতাটা যখন হবে, তখন নারী নিরাপত্তা
থাকবে। বর্তমানে আমাদের বুঝতে হবে যে আমাদের এই সময়টাতে তো আসলে একটা নির্বাচিত সরকার নেই, তারপর আমাদের অনেক রকম আশা ছিল, সংযত কারণেই ছিল যে অনেক ভালো প্রতিভাবান মানুষদেরকে দিয়ে আমাদের ইন্টারিম গঠিত হয়েছে, কোয়ালিফাইড পিপলকে দিয়ে। আমরা হয়তো তাদের কাছে অনেক এক্সপেকটেশন রেখেছি, তবে বর্তমান ল অ্যান্ড অর্ডারে আপনারা যতটুকু আনসেফ ফিল করছেন আমার জন্য ব্যাপারটা ততটাই সত্যি। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে নিরাশ হওয়া যাবে না, এবং আমরা যারা সাধারণ মানুষ কখনোই আমাদের এরকম ফিল করলে হবে না যে এই জায়গাটাতে আমি হার মানবো বা বাংলাদেশে আর থাকতে পারছি না। আমার মনে হয় সাধারণ মানুষ এক হয়ে গেলে যে না আমাদেরকে ল অ্যান্ড অর্ডার নিরাপত্তা দিতে হবে, তাহলে সবকিছু অটো ঠিক হয়ে যায়। এবং আমার যে পুরো ঘটনাটা আমি বলেছি যে সাম থিংস আর বেটার লেফট ফর দি অটোবায়োগ্রাফি, সাম থিংস আর বেটার লেফট ফর দি অটোবায়োগ্রাফি। টুডে আজকে মেঘনা আলমকে জানুন তার পরিবেশ নিয়ে তার কাজের জন্য, আজকে জানুন মেঘনা আলমের সাথে যে নারীরা কাজ করে তাকে সাপোর্ট করে, যে পুরুষরা নারী অধিকারে বিশ্বাস করে এবং মেঘনা আলমকে সাপোর্ট করে তাদেরকে জানুন। আজকে আপনারা এক হয়ে সারা পৃথিবীকে জানান যে বাংলাদেশে মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরামের মতন আয়োজন হয়। এবং আমি জানি না আপনারা জানেন কিনা, সারা পৃথিবীতে এতগুলো দেশের রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারে এমন পার্সন এই বিউটি প্যাজেন্ট এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে কিন্তু আর নেই। এটা আমি অনেক গর্বের সাথে বলতে পারি। এটা আপনারা যখন অনেক শক্তিশালী দেশের দিকে তাকান, আপনাদের বাংলাদেশে এরকম একজন মানুষ আছে যে এই রকম একটা উদ্যোগ করতে সক্ষম হয়েছে যেটা অনেক উন্নত বিশ্বের উন্নত দেশে নেই। সেই জায়গাটায় ফোকাস করুন। হ্যাঁ, পেছনে কে ছিল সেগুলো আমি আমার নিজস্ব মাধ্যমে অনেকভাবে আপনাদেরকে জানিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আজকের প্ল্যাটফর্মে আমি বলবো, আমি তো কোনো জায়গায় কোনো কিছু হ্যাঁ বা না বলছি না, আমি কোনো কিছু অস্বীকার করছি না। আমি যেখানে বলেছি আপনারা সেটা অলরেডি জানেন, সেখান থেকে ইউ গাইজ ক্যান কালেক্ট দ্যাট ইনফরমেশন, বাট টুডে ইজ নট দ্য টাইম। আপনারা যদি বাস্তবিক অর্থে আমাদেরকে বুঝতে হয় যে পরিবেশ অনুযায়ী কথা বলতে হয়, পরিবেশ অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে হয়। আজকে যেমন আমি ক্রাউন পরে এসেছি, আমি কিন্তু অন্যদিন ক্রাউন পরে থাকবো না। আপনারা যদি সেটা নিয়ে কথা বলতে চান 29 তারিখে সরাসরি চলে আসুন, কোর্টে চলে আসুন, আমাদের কথা হবে। ওই দিন আমি অন্যভাবে কথা বলবো।